আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার অ্যানালাইসিস সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড পার্ট 2 নিয়ে কথা বলবো। আজকের আলোচনায় 9টি শেয়ার আছে, ইতিপূর্বের আলোচনায় ছিল 12টি শেয়ার। আজকের আলোচনার প্রথম শেয়ারটা হলো মেঘনা কনডেন্স মিল্ক। শেয়ারটা লিস্টেড হয়েছে 2001 সনে। এটার অথরাইজ ক্যাপিটাল 80 কোটি, পেইড আপ ক্যাপিটাল 16 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে শুরু থেকেই আমরা দেখব 2001 সন থেকে আজ পর্যন্ত তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস দেয় নাই। আচ্ছা, এটা কোয়ার্টারলি ইনকাম আমরা দেখব। প্রথম কোয়ার্টার লস হয়েছে 47 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হলো 40 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হয়েছে 33 পয়সা। মানে লস, এবং বিগিনিং থেকে তা আজ পর্যন্ত কোনো ডিভিডেন্ড দেয় নাই। তারা শুধু মার্কেটে শেয়ারটা আসছে এবং জনগণ থেকে টাকা নিয়ে গেছে। আচ্ছা, শেয়ারটা ক্লোজিং প্রাইস হলো, লাস্ট ট্রেডিং এ ক্লোজিং প্রাইস গেছে 20 টাকা 60 পয়সা। আমার কথা, যে শেয়ারটা 2001 সনে লিস্টেড হয়ে আজ পর্যন্ত কোনো ডিভিডেন্ড বোনাস দেয় নাই, সে শেয়ারটা কেন 10 টাকা শেয়ার 20 টাকা ট্রেড হয়? আপনারা কেন এই শেয়ারটা কিনেন? এটা যদি আমরা শেয়ার ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখবো কোম্পানির কাছে শেয়ার, স্পন্সরদের শেয়ার আছে 37.43, গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশনের হোল্ডিং 6.75, ফরেন হোল্ডিং 0, এবং পাবলিক হোল্ডিং হলো 55.82। এখানে কেন ইনস্টিটিউশন এটা হোল্ড করছে আমি জানি না, খুব সম্ভবত আইসিবি হয়তো এটা করে থাকতে পারে না। পরবর্তী কোম্পানির শেয়ারটা হলো জেড গ্রুপের। পরবর্তী শেয়ারটা হলো মেঘনা পেট। আগে ছিল মেঘনা কনডেন্স মিল্ক, দ্বিতীয় শেয়ারটা হলো মেঘনা পেট। এটাও জেড গ্রুপের শেয়ার, লিস্টেড হয়েছে 2001 সনে। এটা অথরাইজ ক্যাপিটাল 30 কোটি, পেইড আপ ক্যাপিটাল 12 কোটি। এটাও ট্র্যাক রেকর্ড খুব খারাপ। এটা শুরু থেকে আজ পর্যন্ত কোনো ডিভিডেন্ড বোনাস দেয় নাই। এগুলো 2021-এ আসছে এবং 2025 তারা শুধু মার্কেট থেকে টাকাটাই নিয়ে গেছে। আচ্ছা, এটাতে কোয়ার্টারলি ইনকাম আমরা দেখি তাহলে দেখব, প্রথম কোয়ার্টার তাদের লস হলো 2 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস হলো 26 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হলো 21 পয়সা। শেয়ারটাও 22 টাকা 30 পয়সায় লাস্ট ট্রেডিং হয়েছে, লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 22 টাকা 30 পয়সা। আপনারা কেন এই শেয়ারটা কিনেন? ট্র্যাক রেকর্ড দেখছেন? 2001 সন থেকে 2025 মানে 24 বছর ধরে তারা টাকাটা নিছে, তারা পরিচালনা করতেছে। তারা কোনো ডিভিডেন্ড বোনাস কিছু ইস্যু করে নাই, শুধু টাকাটাই নিচ্ছে, মার্কেট শুধু শেয়ারটাই লেনদেন হচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা স্পন্সর শেয়ার হোল্ডিং দেখি তাহলে দেখবো স্পন্সরদের হোল্ডিং হচ্ছে 43.55, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনের হোল্ডিং হলো 6.35, ফরেন হোল্ডিং নাই, এবং পাবলিক হোল্ডিং হলো 50.10। ঠিক আগের অবস্থায়। তার পরবর্তী শেয়ারটা হলো এনটিসি, ন্যাশনাল টি কোম্পানি। এটাও জেড গ্রুপের শেয়ার। আচ্ছা, এটা আসছে 1979 সনে। তাহলে 79 সন ওখানে গেছে 20-21 বছর, আর এখানে 25 বছর, 45-46 বছরের পুরানো শেয়ারটা। অনেক ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এটা অথরাইজ ক্যাপিটাল 25 কোটি, পেইড আপ ক্যাপিটাল মাত্র 11 কোটি 4 লাখ। এটাও 2024 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2023 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2022 সনে তারা 7.5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2021-এ 10%, এবং 2020-এ 5%। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখব, তারা প্রথম কোয়ার্টারে লস দিয়েছে 3 টাকা 88 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে 3 টাকা 36 টাকা 52 পয়সা, তৃতীয় কোয়ার্টারে দিয়েছে 63 টাকা 70 পয়সা, এবং ইয়ার এন্ডে লস দেখেছে তারা 160 টাকা 49 পয়সা। 10 টাকা শেয়ার যদি 160 টাকা লস দিয়ে থাকে, তাহলে এই কোম্পানি কন্টিনিউ করার কোনো দরকার আছে কিনা? এসব জিনিস বসিয়ে দেওয়া দরকার। আচ্ছা, এটা শেয়ার এটা লাস্ট ট্রেডিং গেছে হলো 154 টাকা। যে শেয়ারটা জেড গ্রুপ শেয়ার, কোনো ডিভিডেন্ড দেয় না, সে শেয়ারটা 154 টাকায় লেনদেন হয়। কেন আপনার শেয়ারটা কিনেন? কেন শেয়ারটা হোল্ড করেন? আপনাকে নিজেকে প্রশ্ন করেন। আচ্ছা, এটা শেয়ার হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখবো স্পন্সরদের হোল্ডিং আছে 32.15, গভর্নমেন্ট হোল্ডিং আছে 2.59, ইনস্টিটিউশন হোল্ডিং আছে 12.22, ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং 53.04। তারপরে শেয়ারটা হলো অলিম্পিক।
এ গ্রুপের শেয়ার, ক্যাটাগরি এ, খুব ভালো শেয়ার। শেয়ারটা আসছে 1989 সনে লিস্টেড হয়েছে। এটা অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, পেইড আপ ক্যাপিটাল সমান সমান 200 কোটি। আচ্ছা, তাহলে এটার আর ভবিষ্যতে আর বোনাস রাইট ইস্যু করার কোনো সুযোগ নাই, যেহেতু অথরাইজ এবং পেইড আপ দুইটা সমান সমান হয়ে আছে। যদি অথরাইজ ক্যাপিটাল বাড়ে তাহলে ভবিষ্যতে সম্ভাবনা থাকবে তাদের ওই পথে হাত বাড়ানোর জন্য। আচ্ছা, এদের আগে ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল। 2024 সাথে খারাপ ডিভিডেন্ড দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না। আচ্ছা, 2024 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10%। আচ্ছা, 2023 সনে দিচ্ছে 60%, 2022 সনে 45%, 2021 সনে 54% এবং 2020 সনে 52%। 5 বছরের ভিতর 4 বছরে তারা খুব ভালো ডিভিডেন্ড দিচ্ছে 50% বা তার উপরে। শুধু গত বছর তারা খারাপ করছে। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি, তাহলে কোয়ার্টারলি ইনকাম দেখলে দেখা যায় ভালো, তারা হয়তো আরো ভালো ডিভিডেন্ড দিতে পারতো। আচ্ছা, কোয়ার্টারলি ইনকাম প্রথম কোয়ার্টার তার লাভ হচ্ছে 2 টাকা 83 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লাভ হচ্ছে 2 টাকা 99 পয়সা, তৃতীয় কোয়ার্টার লাভ হচ্ছে 2 টাকা 15 পয়সা। এই অবস্থা। আচ্ছা, এটা লাস্ট ট্রেডিং ক্লোজিং প্রাইস গেছে 148 টাকা 10 পয়সা। এটা যদি শেয়ার হোল্ডিং ডিস্ট্রিবিউশন দেখি তাহলে আমরা দেখব খুব ভালো অবস্থায়। স্পন্সরদের কাছে আছে 32.38, গভর্নমেন্টের কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হচ্ছে 20.65, ফরেন হোল্ডিং হলো 34.21 এবং পাবলিক হোল্ডিং হলো 12.76। তারপরে শেয়ারটা হলো রহিমা ফুড, এ গ্রেট শেয়ার। এটা কত সনে লিস্টিং হয়েছে ডিএসসি ওয়েবসাইটে সেটা দেওয়া নাই, যার জন্য আমার পক্ষে এটা বের করা সম্ভব হয় নাই। আচ্ছা, এটা অথরাইজ ক্যাপিটাল হলো 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 20 কোটি। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড 2024 সনে দিচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড, 2023 সনে দিচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড, 2022 সনে দিচ্ছে 5% ক্যাশ ডিভিডেন্ড, 2021 সনে দিচ্ছে 1% ক্যাশ ডিভিডেন্ড এবং 2020 সনে তারা কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। আচ্ছা, শেয়ারটার কোয়ার্টারলি ইনকাম খুবই খারাপ। প্রথম কোয়ার্টারে তারা লাভ করছে 20 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লস দিচ্ছে 5 পয়সা, তৃতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 10 পয়সা। আচ্ছা, শেয়ারটার লাস্টে ক্লোজিং প্রাইস গেছে 69 টাকা 80 পয়সা। শেয়ার ডিস্ট্রিবিউশন আমরা যদি দেখি তাহলে দেখবো কোম্পানি হোল্ডিং আছে 37.38, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং 6.29, ফরেন ইনভেস্টমেন্ট 3.75 এবং পাবলিক হোল্ডিং হলো 52.58। তারপরে শেয়ারটা হলো আরডি ফুড, বি গ্রেড শেয়ার, 2011 সনে আসছে। এটা অথরাইজ ক্যাপিটাল 100 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল হলো প্রায় 76 কোটি। এদের ট্র্যাক রেকর্ড খুব খারাপ। তারা 2024 সনে ডিভিডেন্ড দিচ্ছে 2%, 2023 সনে 5%, 2022 সনে 5%, 2021 সনে 3% ক্যাশ এবং 3% বোনাস, 2020 সনে 2% ক্যাশ এবং 2% বোনাস। আচ্ছা, এদের যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার তাদের ইনকাম হলো 35 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম 31 পয়সা এবং তৃতীয় কোয়ার্টার ইনকাম হলো 47 পয়সা। দুর্বল। আচ্ছা, শেয়ারটার লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 22 টাকা 60 পয়সা। যে শেয়ারটা 2% 5% ডিভিডেন্ড দেয় সে শেয়ারটা 22 টাকা মানে বেশি হয়ে গেছে। সে শেয়ারটা 10 টাকা শেয়ার 10 টাকা 12 টাকা থাকলে হয়তো ভালো হইতে পারতো আর কি। আচ্ছা, এটা শেয়ার ডিস্ট্রিবিউশন যদি দেখি তাহলে কোম্পানি হোল্ডিং হলো 37.51, ভালো হোল্ডিং, গভর্নমেন্ট হোল্ডিং 0, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 10.1, যেখানে ইনস্টিটিউশন আগায় নাই, তারা দেখতে পারছে তাদের ট্র্যাক রেকর্ড ভালো না। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং হলো 52.3। তার পরবর্তী শেয়ারটা হলো শ্যামপুর সুগার মিলস, সরকারি শেয়ার। শেয়ারটা মার্কেটে আসছে 1996 সনে। 1996, অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 5 কোটি। এদের ট্র্যাক রেকর্ড খুব খারাপ। তারা জন্মলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত তারা এখনো বোনাস ডিভিডেন্ড ইস্যু করেনি। আচ্ছা, দেশের মানুষ তো চিনি খায়, বাইরে থেকে চিনি ইম্পোর্ট করে, তারপরে অনেক কোম্পানির শেয়ারটা লাভ হয় না, বোধগম্য না। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো খুবই খারাপ অবস্থা। কোয়ার্টারলি ইনকাম প্রথম কোয়ার্টার লস দিয়েছে তারা 12 টাকা 36 পয়সা, 10 টাকা 12 টাকা লস দিয়ে ফেলছে প্রথম কোয়ার্টার, প্রথম 3 মাসে। দ্বিতীয় কোয়ার্টার লস হলো 10 টাকা 97 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হলো 14 টাকা 96 পয়সা। তো শেয়ারটা
লাস্ট ক্লোজিং প্রাইস হলো 143 টাকা 50 পয়সা। যে শেয়ারটা কিছুই দেয় না সেই শেয়ারটা কেন 143 টাকা 50 পয়সা থাকে? কেন আপনি শেয়ারটা কিনেন? এটা বিষয় সম্পত্তি জায়গা জমি সব বিক্রি করে আপনাকে দিবে? এটা আশা করে শেয়ারটা কিনছেন? ভুলে যান। এটা ভুলে যান। তারা কিছু বিক্রি করে আপনাকে দিবে না। তারা যদি প্রফিট করতে পারতো আপনাকে কিছু দিত। আর ৫ কোটি টাকা পেইড আপ ক্যাপিটালে কি একটা সুগার মিল হইতে পারে আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, কিছুই করা সম্ভব না। যার জন্য তাদের ব্যবসা হয় না। তারা তাদের সম্প্রসারণ করতে পারতেছে না। যদি হইতো তাহলে হয়তো এইদিকেও হইতো। আচ্ছা, শেয়ারটা স্পন্সরদের হোল্ডিং ০, সরকারি হোল্ডিং ৫৭%, ইনস্টিটিউশনাল 4.84। যেহেতু কোম্পানিটা শুরু থেকেই কিছু দেয় না, যার জন্য ইনস্টিটিউশন এখানে যায় নাই। আমার যতটুকু ধারণা হয়তো এখানে আইসিবির কিছু বিনিয়োগ আছে। আইসিবি সরকারি প্রতিষ্ঠান। আচ্ছা, পরবর্তী যে হলো ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং হলো ৪৪.১৬। তার পরবর্তী শেয়ারটা খুবই ভালো শেয়ার, ইউনিলিভার, এ গ্রেড শেয়ার। শেয়ারটা মার্কেটে আসছে ১৯৭৬ সনে, বহুত আগে। তাদের অথরাইজ ক্যাপিটাল ২০ কোটি, পেইড আপ ক্যাপিটাল কাছাকাছি ২০ কোটি, ১৯,২৭,০০,০০০। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। খেয়াল রাখবেন, বিদেশি কোম্পানি। হ্যাঁ, তাদের ২০২৪ সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিছে ৫২০%, মানে ৫২ টাকা। শেয়ারটা কিন্তু ১০ টাকা শেয়ার। আচ্ছা, ২০২৩ সনে দিছে ৩০০%, ২০২২ সনে ২৪০%, ২০২১ সনে দিছে ৪৪০% ক্যাশ এবং ৬০% বোনাস। আচ্ছা, তার পরের বছর এই আগের বছর ২০২০-এ দিছে ৪৪০% ডিভিডেন্ড। তাহলে ৪৪০, ৪৪০, ২৪০, ৩০০, ৫২০% তাদের ডিভিডেন্ড ভালো। কিন্তু সেই হিসাবে তাদের দামটাও অনেক বেশি। লাস্ট ট্রেডিং ক্লোজিং প্রাইস গেছে ২,২২২ টাকা ৩০ পয়সা। ২,২২২ টাকা ৩০ পয়সা। ২,২২২ টাকা ৩০ পয়সা বিনিয়োগ করে যদি আপনি ৫২ টাকা পান, কোনো পার্সেন্টেজে আসে না। কিন্তু ৫২০ টাকা হিসেবে অনেক বড় মনে হয়। খেয়াল রাখবেন। আচ্ছা, এদের প্রথম কোয়ার্টার, এদের ডিসেম্বর এন্ডিং এর শেয়ার। প্রথম কোয়ার্টারে তারা লাভ করছে ডিসেম্বর টু জানুয়ারি টু জুন, জানুয়ারি টু মার্চ ৬০ টাকা ১৬ পয়সা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, তারা যে লাভ করছে তাদের ইপিএস হলো ইয়ার এন্ডিং এ ৩৪ টাকা ৬২ পয়সা। প্রথম কোয়ার্টারে তাদের লাভ ছিল ১১ টাকা ৬১ পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লাভ ছিল ৯ টাকা ৮৩ পয়সা, তৃতীয় কোয়ার্টারে লাভ ছিল ৮ টাকা ২৬ পয়সা এবং ইয়ার এন্ডিং এ তারা লাভ দেখাচ্ছে ৩৪ টাকা ৬২ পয়সা। ৩৪ টাকা ৬২ পয়সা তারা লাভ করে তারা কিন্তু আপনাকে ৫২ টাকা দিছে। বাকি টাকা কোত্থেকে দিল? চুরি করছে? অবশ্যই না। তারা বাকি টাকা রিজার্ভ থেকে দিছে। তারা যদি ডিভিডেন্ড বেশি দেয়, আচ্ছা, তাহলে তারা এই লাভের অংশটা তারা তাদের দেশে নিয়ে যেতে পারে, তাদের কাছে নিয়ে যেতে পারে। এখানে দেখলে একটু বুঝবেন, এই শেয়ারটা স্পন্সরদের কাছে যে ৯২.৮০, মানে ৯৩% শেয়ার তাদের কাছে আছে। তাহলে তারা যত বেশি ডিভিডেন্ড দিবে তারা নিয়ে যাবে। আপনার জন্য কিন্তু না। আচ্ছা, এটা গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 3.59, ফরেন হোল্ডিং 0.11 এবং পাবলিক হোল্ডিং ৩.৫০। তাহলে এখানে পাবলিক হোল্ডিং যদি আর বেশি হইতো আপনি বেনিফিট পাইতেন। আপনি তো বেনিফিট পান নাই, তারা দিয়ে তারা নিয়ে গেছে। খেয়াল করবেন, এসব শেয়ার কেনার জন্য কেনার সময় সবসময় চিন্তা ভাবনা করবেন আপনার কম পয়সায় বেশি শেয়ার কেনার চেষ্টা করবেন। বেশি টাকায় কম শেয়ার না, কম টাকায় বেশি শেয়ার কেনার চেষ্টা করবেন। তাইলে ওই ডিভিডেন্ডের রেট ১০, ১৫, ২০% হইলেও দেখবেন আপনার পোষায় গেছে। এই শেয়ারে কিনতে গেলে কমিশন লাগে, অনেক বেশি কমিশন দিতে হয়। আর কম দামের শেয়ারে কমিশন কম লাগে। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো ঝিল বাংলা শেয়ার। এটাও একই অবস্থা, সরকারি শেয়ার। শেয়ারটা আসছে ১৯৮৮ সনে। ১২ বছর, ২৫ বছর, মানে ৩৭ বছর আগে শেয়ারটা আসছে। এদেরও ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। এরা জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোনো ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ইস্যু করে নাই। তাহলে যে শেয়ারটা জন্মলগ্ন থেকে বোনাস রাইট ইস্যু করে নাই, আপনার লাভটা কি? আপনার কিছু লাভ নেই। আপনার কেন এই শেয়ারটা কিনেন? আচ্ছা, এটা লাস্ট ট্রেডিং হলো ৮৮ টাকা ৪০ পয়সা। যে শেয়ারটা কিছুই দেয় না,
10 টাকা শেয়ার 88 টাকা 40 পয়সা কেন কিনেন? আশা করব আমার আলোচনা শোনার পরে এইসব শেয়ার কিনবেন না। যা আছে বেচে দিয়ে বের হয়ে যান। আচ্ছা, এই শেয়ারে অথরাইজড ক্যাপিটাল ৫০ কোটি, পেইড আপ ক্যাপিটাল ৬ কোটি। আচ্ছা, আগে শেয়ারটা ছিল সেটা হলো শ্যামপুর সুগারে পেইড আপ ক্যাপিটাল ৫০, অথরাইজড ক্যাপিটাল ৫০, পেইড আপ ক্যাপিটাল ৫ কোটি। এইটাও অথরাইজড ক্যাপিটাল ৫০ কোটি, পেইড আপ ক্যাপিটাল ৬ কোটি। তার মানে তারা আর বাড়াইতে পারে না। আচ্ছা, এই শেয়ারটা সে ১২ আর ২৫ ২৭ বছর ৩৭ বছর আগে শেয়ারটা আসছে। সেই সময় অথরাইজড ক্যাপিটাল ৫০ কোটি ঠিক ছিল। এটা সময়ের পরিবর্তনে, চাহিদার পরিবর্তনে, সম্প্রসারণের কারণে এইসব অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল দুইটাই বাড়া উচিত ছিল। আচ্ছা, অথরাইজড ক্যাপিটাল নাই বাড়লো, পেইড আপ ক্যাপিটাল কেন বাড়াইতে বোনাস রাইট দিয়ে দেয় কেন আমি কাছাকাছি ৫০ কোটি গেলাম না? যদি যাইতাম জনগণের হাতে শেয়ার থাকতো, জনগণ এখানে ম্যানেজমেন্টে যাইতে পারতো, তাইলে হয়তো কেন এটা হচ্ছে তার এটা বোধগম্য হয়তো বুঝতে পারতো। আচ্ছা, এটা শেয়ারটা ৩টা কোয়ার্টারই লস দিছে। আচ্ছা, সেটা হলো ২০২৪ সনের এক্সাম কিন্তু তারা এখনো করেনি। ২০০০ প্রথম কোয়ার্টারে তাদের লস হলো ১৯ টাকা ৯৫ পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের লস হলো ১৬ টাকা ৮৮ পয়সা, তৃতীয় কোয়ার্টার লস হলো ৪ টাকা ১ পয়সা। তাহলে একটা শেয়ার ১০ টাকা শেয়ার যদি প্রতি কোয়ার্টারে ১৯ টাকা ২০ টাকা করে লস দিতে থাকে, তাহলে তো এটার কিছুই থাকার কথা না। বিল্ডিং জায়গা জমি বিক্রি করে দিয়ে তাদের এই লস কভারেজ দিতে হবে। আচ্ছা, এখানে আমি যদি শেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি, সরকারি শেয়ার, স্পন্সরদের কোনো হোল্ডিং এখানে নাই। সরকারের হোল্ডিং হলো ৫১%, ইনস্টিটিউশনের হোল্ডিং ১১.৮৮, ফরেন হোল্ডিং নাই এবং পাবলিক হোল্ডিং হলো ৩৭.১২। সব শেয়ার গ্যামলিং হয়, দাম বাড়ে কমে, কিন্তু কোম্পানি থেকে আপনি কিছু পাবেন না। এটা একজনের পকেটে টাকা আরেকজনের পকেটে যাবে। ঠিক আছে? যার জন্য এই যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে ৯টা শেয়ারের মধ্যে ২টা শেয়ার ভালো, বাকি ৭টা শেয়ার বাজে ভাষায় বলতে হয় গার্বেজ। আপনি এখান থেকে বের হয়ে আসেন। কোন ২টা শেয়ার রাখবেন? সেটা হলো অলিম্পিক, তারা প্রতি বছর ডিভিডেন্ড দেয়। গত বছর কেন তাদের ডিভিডেন্ডটা কমে গেল আমার ঠিক জানা নাই। আচ্ছা, হয়তো গত বছর কম দিছে, ধৈর্য ধরেন, পরবর্তী বছর হয়তো ওইটা দিয়ে পোষাই দেবে আপনাকে। আচ্ছা, আর হলো ইউনিলিভার, খুবই ভালো কোম্পানি, ভালো ডিভিডেন্ড দেয়, ট্র্যাক রেকর্ড খুবই ভালো, কিন্তু শেয়ারটা অনেক দামি। যার জন্য আমি বলবো এই এত দামি শেয়ার না কিনে কম দামের শেয়ার কিনে ভালো করবেন। মানে আজকের মতো এখানেই রাখি। আলোচনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, যারা শেয়ার ব্যবসা করেন বা করবেন বা করতেছেন বলে মনে করেন, তারা বন্ধুমহলে এটা করবেন, ট্রান্সফার শেয়ার করে দিবেন। কোনো কমেন্টস থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।